আজকের গল্পে আপনাদের নিয়ে যাব এক স্বপ্নময় রোমাঞ্চের জগতে। আর সেই জগৎ নির্মাণ করেছিলেন বাংলার জনপ্রিয় সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়। 1888 সালের 2রা সেপ্টেম্বর কলকাতায় জন্ম তার। রহস্য, রোমাঞ্চ আর গোয়েন্দা গল্পের ছোঁয়ায় তিনি বাংলা কিশোর সাহিত্যকে পৌঁছে দিয়েছিলেন এক নতুন উচ্চতায়। জয়ন্ত, মানিকের মতো চরিত্র আজও পাঠকের মনে রয়ে গেছে অমর স্মৃতি হয়ে। 1963 সালের 18ই এপ্রিল তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার লেখা গল্প আজও আমাদের শিহরণ জাগায় কল্পনায় ভাষায়। আজ আমরা পড়ছি তার লেখা ছোট গল্প নসিবের খেলা। মধ্যপ্রদেশের এক শহর। কিছুকাল আগে সেখানে এমন একটি ঘটনা ঘটেছিল যা সত্য কিন্তু আশ্চর্য। খবরটা কাগজে বেরিয়ে সেই সময়ে বিশেষ উত্তেজনার সৃষ্টি করেছিল। ঘটনাটা ইংরেজ কবি বায়রনের কথাকেই প্রমাণিত করে। এ হচ্ছে আশ্চর্য কিন্তু সত্য, কারণ সত্য হচ্ছে সর্বদাই আশ্চর্য, কল্পকাহিনীর চেয়ে বেশি আশ্চর্য। মিস্টার হিনেসন একজন আইসিএস, সেখানে নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে নিযুক্ত হয়ে এসেছেন। আদালতের কাজ সেরে তিনি বাসার দিকে ফিরছেন পদব্রজে। পথে যেতে যেতে হঠাৎ একটা মস্ত দেশি কুকুর তার দৃষ্টি আকর্ষণ করলে। কেউ কাছে নেই, তবু একবার এপাশেই আর একবার ওপাশে মুখ ফিরিয়ে কুকুরটা বারবার তেড়ে দংশন করছিল যেন শূন্যতাকেই। প্রায় 30 গজ দূর থেকেই তার দাঁতের ঠকঠকানি শোনা যাচ্ছিল এবং তার 2 চোয়াল দিয়ে ঝরে ঝরে পড়ছিল সফেন লালা। চারিদিকে ভীত চিৎকার উঠল, পাগলা কুকুর, পাগলা কুকুর! পথের থেকে দুদ্দার করে লোকজনরা ছুটে পালাতে লাগলো। কিন্তু সামনেই একটা বৃহৎ পিপুল গাছের তলায় উপবিষ্ট ছিলেন জনৈক গৈরিকধারী সাধু। খ্যাপা কুকুরটাকে দেখে তিনি একটুও নড়লেন না। কোলের ওপর 2 হাত রেখে আসন পিড়ি হয়ে সমানে বসে রইলেন পাথরের মূর্তির মতো। হিনেসেন চেঁচিয়ে উঠলেন, এই নির্বোধ, বাঁচতে চাও তো তাড়াতাড়ি সরে পড়ো। সাধু কিন্তু অটল, যেন বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কুকুরটা একেবারে তার সামনে এসে পড়ল। নিশ্চিত মৃত্যুর কবল থেকে সাধুকে রক্ষা করবার জন্যে সাহেব পকেট থেকে রিভলভার বার করে ঘোড়া টিপে দিলেন। আর তো চিৎকার করে কুকুরটা মাটির উপরে লুটিয়ে পড়ল। সাধু তবু কথা কইলেন না, এমনকি মাথা তুলে চেয়ে দেখলেনও না। সাহেবকে দেখে সাধুর কোনো রকম ভাবান্তর হল না। কেবল তিনি সহজভাবেই বললেন, তুমি তো নতুন কমিশনার সাহেব। হ্যাঁ, গেল হপ্তায় আমি এখানে বদলি রে এসেছি, কিন্তু বাপু তুমি আজ খুব বেঁচে গিয়েছ। এ হচ্ছে নসিবের খেলা। রাবিশ, নসিব, কিসমত ওসব আমি মানি না। ঘটনাগুলো ঘটে গেল দৈব গতিকেই। দৈবক্রমেই আজ আমার পকেটে ছিল রিভলভার, আর ঘোড়ার অসুখ হয়েছে বলে আজ আমি পায়ে হেঁটেও আসছি দৈবক্রমে। এর মধ্যে কিছুমাত্র নসিবের খেলা নেই। সাধু কিছুক্ষণ কথা বললেন না, যেন তিনি গভীর চিন্তায় নিমগ্ন। তারপর ধীরে ধীরে বললেন, কিবা রাত কিবা দিন, রিভলভারটা সর্বদাই সঙ্গে রাখতে ভুলবে না। হিনেসেন বললেন, অকারণে আমি সঙ্গে রিভলভার রাখি না। সাধু বললেন, অকারণে নয়, কারণ থাকতেও পারে। সাহেব জানতে চাইলেন, এ কথার অর্থ কি? সন্ন্যাসী যেন অন্যমনস্কের মতো বললেন, বিপদের ছায়া তোমার চারপাশেই ঘনিয়ে উঠছে, নসিবের খেলা। তারপরেই তিনি গড় গড় করে কতকগুলো দুর্বোধ্য সংস্কৃত শ্লোক আবৃত্তি করতে লাগলেন। হিনেসিন আর কোনো বাক্যব্যয় না করে মাইলখানেক হেঁটে একটা মাঠ পেরিয়ে নিজের বাংলোয় গিয়ে উঠলেন। রিভলভারটা টেবিলের একটা ড্রয়ারের ভেতরে রেখে দিয়ে নিজের মনেই বললেন, ভাপ্পাবাজ সাধু আমাকে যোগবলের মহিমা দেখাতে চায়।
এইসব বুজরুকিতে আমি ভোলবার পাত্র নই। হপ্তাখানেক পরে বিজায় গরম, ঘরের ভিতরে প্রাণ হাঁপায়। ইনেসেন বাংলোর বারান্দায় ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে পড়েছেন। ভোরের দিকে আচম্বিতে এক বিষম গণ্ডগোলে তার ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসে দেখলেন একটা কৌপিন পরা প্রকাণ্ড প্রায় নগ্ন মূর্তি তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। সাহেব বিছানা থেকে নামতে নামতেই সেই সন্ডামার কার মতো মূর্তিটা তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং দুই হাতে সজোরে তার গলা টিপে ধরল। তাকে বাধা দিতে গিয়েই ইনেসেন বুঝতে পারলেন তার কাছে তিনি শিশুর মতোই অসহায়। দেখতে দেখতে তার বলিষ্ঠ হাতের চাপে তার শ্বাস বন্ধ হয়ে এলো। সাহেব আর কিছু না করতে পেরে তাকে প্রাণপণে কামড়ে ধরলেন, কিন্তু বৃথা। তার দংশন আমলেই আনল না, উল্টে হাতের চাপ আরো বেড়ে উঠল। ইনেসেনের জ্ঞান ক্রমে ক্রমে লুপ্ত হয়ে আসতে লাগল। এমন সময়ে শোঁ করে কি একটা আওয়াজ শোনা গেল। তারপরেই একটা প্রচণ্ড আঘাতের শব্দ। সঙ্গে সঙ্গে সাহেবের গলার উপর থেকে হাতের চাপ আলগা হয়ে গেল এবং শত্রুর মূর্তিটা ধপাস করে তার দেহের উপর আছড়ে পড়ল। ততক্ষণে চারিদিক থেকে চাকর বাকররা ছুটে এসে আক্রমণকারীকে ধরে ফেলেছে, কিন্তু তার শরীরে এমন বিষম শক্তি যে কয়েকজন মিলেও তাকে বাগে আনতে বিশেষ বেগ পেতে হলো, যদিও শেষ পর্যন্ত তাকে হার মানতেই হলো। সকলে মিলে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেললে। ইনেসেন ভীষণ হাঁপাতে লাগলেন, ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না। তখনও ভালো করে আলো ফোটেনি, চারিদিক ছায়াময়। লণ্ঠন জ্বালতেই ইনেসেন সচমকে দেখলে বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই সাধু, তার হাতে এক গাছা মোটা লাঠি। এতক্ষণে ইনেসেনের হুঁশ হল, তিনি বুঝতে পারলেন কে তার রক্ষাকর্তা। সাধু বললেন, আজ তোমার ভাড়া আছে জেনেই আমি এখানে এসেছি। ও লোকটা উন্মাদগ্রস্ত, একেবারের বদ্ধ পাগল। ইনেসেনের মন কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠল। সাদরে করমর্দন করবার জন্যে তিনি তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে দিলেন। সন্ন্যাসী কিন্তু ভাবহীন মৌন মুখে নিশ্চল নিষ্পন্দ। ইনেসেন বললেন, সাধু, তুমি কি বকশিস চাও? সাধু বললেন, বকশিসের কথা তুলো না সাহেব, আজ আমি খালি কৃতজ্ঞতায় ঋণ শোধ করে গেলুম। বলতে বলতে লাঠি ঠক ঠক করতে করতে তিনি বাংলোর বারান্দা থেকে নেমে গেলেন। লোকজনরা বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর চোখে দেখতে পান না। আশ্চর্য হয়ে ইনেসেন বললেন, চোখে দেখতে পান না? না, উনি অন্ধ। ইনেসেন হতভম্ব। তিনি ভাবতে লাগলেন, তাহলে কি যোগ বল, অন্তর্দৃষ্টি, অলৌকিক শক্তি এসব ব্যাপার মিথ্যা নয়? তারপরেও আবার সাধুর কাছে গিয়েও তিনি তার প্রশ্নের জবাব পাননি।